জামাতের সাথে আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জামাত, আপনি যেই কথাটা, তারা যে মুক্তিযুদ্ধে এই যে বাংলাদেশকে তারা এখনো বলে যদি অপরাধ করে থাকে, এখানে তো এটা দিনের আলোর মতো সত্য। বিএনপির সঙ্গে জামায়াতের এখন আমরা দেখি একটা হাড্ডাহাড্ডি সম্পর্ক, একেবারেই কি বলবো, খুবই বাজে একটা সম্পর্ক। হ্যাঁ, তো এটি কি আপনারা আপনারা ভবিষ্যতে, আপনি বলতেছেন আপনারা মুক্তিযুদ্ধের ভিত্তিতে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য বিএনপি নতুন করে তার এটি রাজনৈতিক দর্শন হবে, রাইট? সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে সম্পর্কটা আপনাদের কেমন হবে? জামাতের সাথে আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জামাত, আপনি যেই কথাটা, তারা যে মুক্তিযুদ্ধে এই যে বাংলাদেশকে তারা এখনো বলে যদি অপরাধ করে থাকে, এখানে তো এটা দিনের আলোর মতো সত্য। তারা কিভাবে কিভাবে নৃশংসভাবে আমার দেশের মানুষকে তারা সেদিন হত্যা করেছিল পাকিস্তানি বাহিনীদের সহায়তায়। আপনারা জানেন এই যে আমরা 14 ডিসেম্বর মাস, 14 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করলাম। এই যে সেদিন পাকিস্তানিরা তো এই যে মুনির চৌধুরী সহ যেই রায়ের বাজারের যে বৌদ্ধভূমিতে 150 বুদ্ধিজীবীর লাশ একত্রে পাওয়া গেল, প্রায় 1100 বুদ্ধিজীবীদেরকে এই যে তারা, আমরা স্বাধীনতা অর্জনের মাত্র 2 দিন আগে, একদিন আগে এই যে প্রায় 1100 বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। সেই বুদ্ধিজীবীদের হত্যাতে একজন পাকিস্তানিও ছিল না। এই বাংলাদেশের এই প্রেতাত্মারা, মাওলানা শফিকরা, তাদের সেই পূর্বসূরীরা, আপনারা জানেন মাওলানা শফিক নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উনি বলেছিল ওনার বয়স তখন 12 বছর, উনি 12 বছরের শিশু, উনি কি করেছেন তখন। কিন্তু এই ওনার মতো 12 বছরের শিশুরা ওনাদের জামাতের সেদিনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশে আমার দেশের বুদ্ধিজীবীকে কোথায় ছিল, এই 12 বছরের এই ওনারা সেদিন পথ দেখিয়েছিলেন কোথায় আমার দেশের বুদ্ধিজীবীরা, কোথায় বাংলাদেশের স্থাপনা রয়েছে। ভাই, আমরা অতীতে অনেক ভুল করেছি, সবারই কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এখন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডটা কি রকম, আমি এইটাই জানতে চাচ্ছি। যে ধরেন 12ই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে আর জামাতি ইসলামী বিরোধী দলে থাকবে, এই রাজনীতি আপনারা করতে চান? অবশ্যই আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি এবং বাংলাদেশের সময়ের দাবি যে এখন একটা নির্বাচন, যে নির্বাচন আপনি জানেন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে ভোটাররা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মধ্যে দিয়ে সেদিন। এখন সেই ভোটে মানুষ যাকে ব্যালটের মধ্যে দিয়ে বেশি ভোট দিবে তারাই সরকার গঠন করবে, যারা অপোজিশনে থাকবে। এখন জামাতে ইসলাম নির্বাচনের আইন অনুযায়ী তারা পার্টিসিপেশন করতে পারছে। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সংগঠন হিসাবে তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত is interim, they cannot participate in the election, you know this as of now, as আমাদের আরপিও অনুযায়ী। সো যখনই আওয়ামী লীগ আবার তারা যদি তাদের অপরাধের বিচার হওয়ার পরে তারা নির্বাচন করতে আসে, এখন আপনি সুলতানা আপা বলেন, যারা আমার দেশের শিশুকে হত্যা করেছে, আমার দেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, মাত্র 36 দিনে 1500-এর উপরে লোককে খুন করেছে, ওদেরকে কি তো আপনি ছেড়ে দিতে পারেন না? যেমনি আমরা এখন দাবি করছি যে জামাত ইসলামেরও বিচার হতে হবে। শেখ হাসিনা বিচার করেছিল এবং বাকি যে অপরাধগুলা, যুদ্ধ অপরাধের, ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মাটিতে A to G স্বাধীনতা যুদ্ধে আমার দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা অপরাধ করেছে, আমরা জামাতের সেই বিচারও হতে হবে। যারা দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, প্রগতি এবং হাজার বছরের বাংলাদেশের চাওয়া পাওয়ার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, আমি যেটাকে সার্বিক অর্থে বলবো দেশদ্রোহী যা ছিল, যারা ছিল, অবশ্যই যেমনি আপনি জানেন এখন ইতিহাস পর্যালোচনা করলে যে জার্মানে এখনো নাৎসি অপরাধীদের বিচার হচ্ছে। তো বাংলাদেশের পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে, যতদিন আমার পতাকা, মানচিত্র, সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশ থাকবে, আমি মনে করি যে 71-এর অপরাধের সেই বিচার হতে হবেই। এটা বিচারহীন ভাবে সেই অপরাধের কখনো ছেড়ে দেওয়া হবে না এবং কখনো আপনার বিএনপির নেতৃত্বে কখনো। নিশ্চয়ই আমি তো দেখতে চাই যে বিএনপি এই যুদ্ধাপরাধীদের বিচার করছে যারা এখনো ছাড়া পেয়েছে। বনি ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে এই যে জাকির চৌধুরী যেটি বলছিলেন যে তারা মুক্তিযুদ্ধর উপর, মুক্তিযুদ্ধকে মৌলিক আদর্শ ধরে তারা তাদের ভবিষ্যৎ রাজনীতিটি করতে চায়, তো
আপনার কি মনে হয় তারা মনে করছে যে আওয়ামী লীগকে তারা রিপ্লেস করবে? বনি ভাই আপনারা আনমিউট করে নেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোন আনমিউট করুন। হুম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে 32 নম্বর, এই 32 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর। শুধু তাই নয়, আমরা সবকিছু বাদ দিয়েও যদি এই কথা বলি, এই 32 নম্বরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তার ফ্যামিলির যে প্রবলেম ছিল সেটা পর্যন্ত এখানেই সমাধান হয়েছে। এই 32 নম্বরকে যখন ভাঙা হলো, এই 32 নম্বরকে যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন এই বাংলাদেশের যে যারা আজকে বলছে যে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তো সেদিন সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, বরঞ্চ তারা আরো এটাকে উস্কিয়ে দিয়েছে, তাদের সাথে মিশে এই 32 নম্বরকে ভেঙেছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আজকে যারা চিন্তা করছে যে আগামী দিনে গভর্নমেন্ট ফর্ম করবে, তারা আগামী দিনে যদি গভর্নমেন্ট ফর্ম করে, এরা তাদের যে মিত্র জামাত, যে জামাত বাংলাদেশের এত এত মানুষকে মারলো, মেরে এটাকে পাকিস্তান করে রাখতে চাইলো, তাদের এগেনস্টে তারা দাঁড়াবে। উনি আরেকটা কথা বলেছেন যে বড় বড় মেগা প্রকল্প। আচ্ছা রে ভাই, একটা কথা আপনি বলেন, আপনার নেতা যে তারেক রহমান আজকে যেখানে বসে বা যেখানে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর কথা বললেন, সেটা কে বানিয়ে দিয়েছিল? কার ফলশ্রুতিতে তা আপনারা ওখানে দাঁড়িয়ে কথাগুলি বলতে পারতেছেন? আপনারা কিভাবে যে এত অকৃতজ্ঞ হয়ে যান? এই 300 ফিটের এই অনুদান, ভাই আপনি আমাকে বলতে দেন, আপনি পদ্মা সেতু থেকে এই পারে ওই পারে চলে যাচ্ছেন, এই মেগা প্রকল্পের কথা আপনি কিভাবে ভুলে যান? আপনি বঙ্গবন্ধু টানেলের কথা কিভাবে ভুলে যান? আপনাদের যে এই যে সুন্দর সুন্দর জিনিস হলো, আপনার একজন, আমি দুজনের মাইক্রোফোনই বন্ধ করে দিয়েছি, আপনারা একজন একজন করে কথা বলুন। আমি যে প্রশ্নটি করে আপনার সেই প্রশ্নের উত্তরটি দিন। তাজুল ইসলাম, কি বলে, তাজুল ইসলাম বনি, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে রিপ্লেস করতে পারবে? আওয়ামী লীগের তো অসংখ্য সমর্থক আছে, তাই না? তাদেরকে বিএনপি এই মুক্তিযুদ্ধের ধারক বাহক বলে কি রিপ্লেস করতে পারবে কিনা? আপনি যেখানে না, ছোট্ট একটা কথা, যেখানে বাংলাদেশের 70% লোক চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক, এখন এটা আওয়ামী লীগের ইচ্ছার উপর ডিপেন্ড করে তারা নির্বাচন করবে কিনা। তারা শেখ হাসিনা ছাড়া নির্বাচন করবে না, কিন্তু বাংলাদেশের সাধারণ 70% লোক যেখানে চাচ্ছে, সেটার মূল্যায়ন, সেটার মর্যাদা তো বিএনপি করছে না। তারাও চাইছে যে বিএনপি বাইরে বাইরে রেখে। আপনি একটা কথা চিন্তা করেন, সবকিছুর ঊর্ধ্বে যদি আমি মেনেও নেই যে তখনকার সরকার একটা অন্যায় করেছে, তারা তো নাই, তারা তো বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশে একটা নেতৃত্ব বাইরে চলে গেছে, কিন্তু দল তো চলে যায় না, সংগঠন তো চলে যায় নাই। তারা যে আনাচে কানাচে আজকে তাদেরকে মপ করে আপনারা মারছেন, যেখানে পাচ্ছেন। যেই লোকটা আজকের থেকে 20 বছর আগে জয় বাংলা কথাটা বলেছিল, তাদেরকে আপনারা ধরে মপ করছেন। এটা কেমন রাজনীতি? এটা কেমন স্বাধীনতা? জাকির চৌধুরী, সেই জন্য আমি বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে এইটার সাথে তো একমত হতে পারেন যে যেখানে বাংলাদেশের 70% লোক যেটা চাইছে, তাদের সাথে যদি একমত না হন, আপনারা নির্বাচন করতে পারবেন 12 ফেব্রুয়ারি। আপনাদের এই নির্বাচিত সরকার সারা আন্তর্জাতিক মহলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? 2 দিন পরে যে আপনারা এই 15 দিন পরে আবার চলে যাবেন না, এই লাইবিলিটি কে নিবে? জি, জাকির চৌধুরী, আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা সরকার তারা জাতীয় পার্টিকে দিয়ে একটি বিরোধী দল বানাতে চেয়েছিল। আমরা সবাই বলি সেটিকে গৃহপালিত বিরোধী দল, রাইট? এখন যখন বিএনপি এবং জামাত যখন সরকারি দল আর বিরোধী দলের ভূমিকা পালন করবে, যারা দীর্ঘদিন ধরে একটা জোটবদ্ধ ছিল, এমনকি ক্ষমতাও ভাগাভাগি করেছে, তখন ঠিক আবারও ওরকম একটা গৃহপালিত বিরোধী দলের দিকে অগ্রসর হবে না? একটা প্রশ্ন, জামাত রিলেটেড আর একটা প্রশ্ন আছে। এইবার এই 24-এর আন্দোলনের পরে বিএনপি কি শিখেছে যে তারা কার সঙ্গে বসবাস করে এই জামাত তাদেরকে কতটা বিষাক্ত ছোবল মারতে পারে, সেই শিক্ষাটি কি তারা নিয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যে আপকামিং ইলেকশন, বিরোধী দল কে হবে, সরকারে কে যাবে, উই লিভ ইন প্রেজেন্স। 12 তারিখে ভোটের পরে সেটা নির্ধারিত হবে, কারা ক্ষমতায় যাবে
কারা বিরোধী দল হবে। না, এখানে তো এখন না, জাকির ভাই, আমি এখানে শেষ করি, আপনি বলেন। কিছু নাই, আমরা তো এখানে পার্টিসিপেট করছে কারা? বিএনপি পার্টিসিপেট করছে। আজকে দেখলাম এনসিপি ওয়ালারা আপনার জয়েন করছে জামাতের সঙ্গে, তাই না? তো এখানে তো স্পষ্ট তুই কারা সরকারে থাকবে, কারা বিরোধী দল। এটা না, ধরেন বিএনপি যদি সরকারে নাও যেতে পারে, তাহলে জামাত থাকবে সরকারে আর আপনারা থাকবেন বিরোধী দলে, অথবা অথবা বিএনপি সরকার গঠন করবে, জামাত থাকবে বিরোধী। এখানে তো না বোঝার কিছু নাই। আচ্ছা, এখন জামাতকে কারা প্যাট্রোনাইজ করছে আপনি দেখেন। গোপালগঞ্জে যে 3টে আসন, সেই 3টে আসন আওয়ামী লীগ সঙ্গত কারণেই শেখ মুজিবুর রহমানের জন্মভূমি হিসাবে, আপনি জানেন বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মভূমি হিসাবে ওটা এখানে মেজরিটি একটা বিএনপি হোল্ড করে। তেমনি গোপালগঞ্জে এখনো যে 3টে আসন, সেই আসনে জামাতের সেক্রেটারি জেনারেল এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে অ্যালায়েন্স করেছে। তারা এখানে একটা মিউচুয়াল তারা একটা এগ্রিমেন্ট করে নিয়েছে যে ওখানে যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচন করতেছে না, ওরা এখন জামাতের সাথে ভোট করবে। আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে, তখন জামাত ওখানে আর ক্যান্ডিডেট দিবে না। আপনি মিডিয়ার মাধ্যমে না না, আমার মনে হয় এরকম এগুলি প্রপাগান্ডা আমার এখানে প্রপাগান্ডা না, এটা তো আমি আপনাকে এটা অথেন্টিক, এটা আমি তথ্য বলা হয়েছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগের ভোট সব জামাতকে দিয়েছে। না, তাহলে জগন্নাথে তো ভোট পাইতো, তাই না? আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমার ভাই যে কথাটা 90%, 70% অনেকবার বলেছে, আমি তো মনে করি বাংলাদেশের 99% মানুষ মনে করে যে আওয়ামী লীগের বিচার ছাড়া, এই যে মানবতা বিরোধী অপরাধ, শিশু হত্যাকারী, আমার দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার না হওয়া পর্যন্ত এরা বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মকাণ্ড, অপরাধীদেরকে, যারা আপনার এই যে স্বচ্ছ আওয়ামী লীগ, যারা আপনার যারা স্বচ্ছ আওয়ামী লীগ, শেষ করে জনগণ তাদের প্রত্যাখ্যান করুক। আপনারা জনগণের নির্বাচনে তাদের অংশগ্রহণ, আপনার তো একটা অপরাধীকে তো প্রথমে আপনি সুযোগ করে দিতে পারেন না, আগে অপরাধীর বিচার হতে হবে। আপনি জানেন এখনো তো নির্বাচনী আইন আছে, শুনেন, নির্বাচনের আইন আছে। কেউ যদি বিচার কি করবে? বিচার তো করবে জনগণ। নির্বাচনে আসতে দেন জনগণ, তাদেরকে আওয়ামী লীগকে হুতায় দেখ একেবারে ভোট না দিয়ে, তাইলে তো বিচার হয়ে গেল। আপনারা বিচার করার কে? জিয়াকে মাত্র এই অবৈধ সরকার বিচার করার কে? মাত্র 2 কোটি টাকার জন্য সে তো ফেলিওর একটা সরকার। ওনার রায়কে পৃথিবীর ইতিহাসে সকল রায়ের সকল মামলা বাংলাদেশের ইতিহাসে যেখানে নিম্ন আদালতে যে সাজা হয়, উচ্চ আদালতে আসলে সেটাকে রিডিউস করে। আর আপনারা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যার কারণে ওনার 5 বছরের সাজাকে হাইকোর্টের মাধ্যমে আপনারা সেদিন 10 বছরে রূপান্তর করেছিলেন। সো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো মানুষকে নির্বাচন থেকে দূরে রাখা, মানুষকে প্রসিকিউশন করা। আজকে তার এটা প্রতিদান না, আমি মনে করি প্রচলিত নিয়মে আওয়ামী লীগের বিচার হচ্ছে। যে ট্রাইব্যুনালে, যেই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আপনার ফাঁসি দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমি মনে করি যে 72 সালে শেখ মুজিবের নেতৃত্বে, 73-এর যে ট্রাইব্যুনাল, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এখন সেখানে গোলাম আজম সহ সকলের বিচার হয়েছে। তেমনি একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যারা বাংলাদেশে এই যে মানবতা বিরোধী অপরাধ করেছে, 71-এ যারা করেছে, এবং এই যে 2071 ছিল, সেটা তো এই আপনার 2024-এর না। আপনি সেই আদালতটা কিসের জন্য করা হয়েছিল? 24-এর ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট করে কে? কার ক্ষমতা আছে অ্যামেন্ডমেন্ট? এই অবৈধ সরকারের কোনো অ্যামেন্ডমেন্ট করার কি বৈধতা আছে? আমাদের হাইকোর্ট এবং উচ্চ আদালত, সেটা তো সেই পাকিস্তান যাওয়ার পর পাকিস্তানের যে হাইকোর্টটা ব্যবহার করতো বাংলাদেশ হওয়ার পরে, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হয়েছে। এটা আপনারা করতে পারেন। আপনারা যখন ক্ষমতায় ফিরে আসবেন, সংসদে আপনারা ডিসিশন নেবেন। এই অবৈধ সরকার, এই অবৈধ ইউনূস কিভাবে অ্যামেন্ডমেন্ট আনে, সে কে?